রাজধানীতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে চোর পুলিশ খেলা, পুনর্বাসনের নামে স্থায়ী বরাদ্দের তোড়জোড়। বগুড়া সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বদলের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রতিমন্ত্রীকে নিয়ে খবরের মামলায় সাংবাদিক গ্রেফতার। রিজার্ভ চুরি তদন্তে প্রকাশিত তথ্য সিআইডির নয়, তদন্ত শেষে আদালতে প্রতিবেদন ও সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে সংস্থাটি। স্বাগত সকালের বুলেটিনে। আমি সৈয়দ ইশতিয়াক আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় ফুটপাত, অনিয়মী নিয়ম। এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ নিয়ে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করছেন ম্যাজিস্ট্রেট, কিন্তু তারা চলে যাওয়ার পর আবারও সেই ফুটপাতে আগের চেহারা। যতবার উচ্ছেদ ততবারই দখল। যদিও এবার হকারদের পুনর্বাসনের নামে ফুটপাতেই স্থায়ী দোকান বরাদ্দের তোড়জোড় চলছে রাজধানীতে। রাজধানীর ফুটপাতগুলো হকারদের থেকে দখলমুক্ত করতে প্রায়শই অভিযান চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু উচ্ছেদ অভিযানের দিন কয়েকের মধ্যেই ফুটপাতগুলোতে ফিরে আসে সেই পুরনো চিত্র। ছোট ছোট মাচায় পণ্যের ডালি সাজিয়ে হকারদের হাঁকডাক। ফুটপাতগুলো শুরু হতে হতে আরও শুরু, আর অনেক ক্ষেত্রে পথচারীদের হাঁটার জন্য ব্যবহার করতে হচ্ছে রাস্তা। ঠিক এরকম চিত্রই দেখা গেল মতিঝিল বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত। কয়েকদিন আগেই এখানে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সপ্তাহখানেক পার হতে না হতেই একই অবস্থায় ফুটপাত। বাদ যায়নি সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনিগুলো। মেট্রো থেকে নেমে যাত্রীদের পড়তে হয় বিপাকে, আর অফিস ছুটি শেষে ফুটপাত না পেয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে পথিকদের। যেইভাবে এই দোকানগুলি দুই সাইড দিয়ে ব্লক করে রাখছে, আমাদের ওইখান দিয়ে যদি যাতায়াত করতে যাই, তারা তো শুধু বন্ধই করে রাখে নাই, আবার ওই সাইডে দাঁড়াচ্ছে। ফুটপাতে হাঁটার উপযোগী, এখানে তো সব কিছুরই ভয় থাকে, কখন আমাকে কিনে নেবে, কে জোর করে বলে এটা কিনে নিয়ে যান। একজনের গায়ের মধ্যে আরেকজনের গা ঘেঁষা লেগে চলতে হয়। এই জন্য এখন ওই রাস্তা না পেয়ে মেইন রাস্তা দিয়ে মানুষের চলতে হয়। কি করা? এদিকে হকারদের দাবি ফুটপাতের এই দোকানই তার ও তার পরিবারের জীবিকার একমাত্র উৎস। ফলে হঠাৎ করে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে বড় জনগোষ্ঠীর উপর। তবে নিয়ম করে স্থায়ী কোনো সমাধান করে দিলে তা মেনে নেবেন তারা। প্রপারলি যে কাজ দেওয়া হবে এমন কোনো ব্যবস্থা নাই, সেই জন্য আমাদের বিরোধিতা করতে হয়। পেটের দায় বাধ্য হইয়া দৌড়াদৌড়ি করে, এটা আজকে 20 বছর ধরে এগুলোই দেখতেছি। এগুলাই কারণ আমাদের কথা তো আর কেউ ভাবে না। এমনিতে আমাদের আইডি কার্ডের ফটোকপি আর মোটামুটি আদার্স অনেক কিছু নেওয়া হয়েছে, বাট এখানে দেওয়া হয়নি। 8-10 হাজার বেতনে তো আমার সম্ভব না, এটার জন্য আমার চাকরি করা সম্ভব হচ্ছে না। সরকার যদি আমাদের একটা ভালো বেতনে যদি একটা ব্যবস্থা করে দেয়, বা বিদেশ পাঠিয়ে দেয়, বা একটা পুনর্বাসন দেয়, তাহলে হয় আর কি। গুলিস্তানে রাস্তা ও ফুটপাতে দাগ কেটে দোকান ইজারা দেওয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অনেকটা অবৈধ কাজকে বৈধ করার পায়তারা বলছেন অনেকে। এর বাইরে হকারদের নিয়ে হলিডে ও নাইট মার্কেটের মাধ্যমে পুনর্বাসনের পরিকল্পনার কথাও বলছে দুই সিটি কর্পোরেশন। বর্ষার মধ্যে দিয়ে যাতে জনগণের চলাচলেরও অসুবিধা না হয়, যান চলাচলেরও অসুবিধা না হয়। মতিঝিলে আমরা একটা নাইট মার্কেট করব, নৈশকালীন মার্কেট, এবং সেখানে সকল রকম সুযোগ সুবিধা আমরা হকারদেরকে দেব। রেজিস্ট্রেশনের আওতায় আমরা নিয়ে আসব। যখন রেজিস্টার্ড হয়ে যাবে তখন কিন্তু বলা হবে যে সে স্টেডিয়ামের এই কোনায় সে বসবে, তার ওই জায়গাটা নির্ধারণ থাকবে। অভিযান দিচ্ছে একই জায়গাতে বারবার, যাতে ওরা মানে একটা মেসেজ পায় যে এখানে বসলেই অভিযান পরিচালিত হবে, এখানে বসলেই জরিমানা দিতে হবে, এখানে বসলেই উচ্ছেদ করে দিবে। নানা উদ্যোগের কথা বললেও রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর জন্য স্বস্তির চলাচলের কোনো আশা দেখছেন না কেউ। নতুন করে হকারদের দেয়া হয়েছে ডিজিটাল পরিচয়পত্র, তাই এবার ফুটপাত ও রাস্তা বৈধ দখলদারিতে যাচ্ছে বলে মত অনেকের। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। ফুটপাত ব্যবস্থাপনা নিয়ে আরও খবর থাকছে বুলেটিনের পরের অংশে।
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নির্দেশ বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক। ইউনিয়ন দুটির নাম স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের 2 সন্তানের নামের সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি নিয়ে সংসদে এরই মধ্যে বিতর্ক হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদের জন্য মামলায় গ্রেপ্তার হয়েছেন একটি স্থানীয় দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক। বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার 2টি ইউনিয়নের নামকরণ করা হয়েছে সীমান্ত ও দিগন্ত নামে, যা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের 2 সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংসদেও তুমুল বিতর্ক হয়েছে। ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। যদিও সংসদে প্রতিমন্ত্রী দাবি করেন 2 ছেলের নামের সাথে ইউনিয়নের নাম মিলে যাওয়ার বিষয়টি কাকতালীয়। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই মাননীয় স্পিকার। এমন সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য সরাসরি বগুড়া জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করে বলেছেন যে এটা চেঞ্জ করার জন্য, কার্যক্রম শুরু করার জন্য হয়তো চিঠি আসবে, গণশুনানি নিয়ে মানুষ বিভিন্ন নাম প্রস্তাব করবে, সেখান থেকে ম্যাক্সিমাম যেটা অ্যাকসেপ্ট করবে ম্যাক্সিমাম লোকজন সেটাই হবে। এদিকে বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 4 মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকা ও 11 জন পত্রিকাটির ফেসবুক ভিত্তিক ক্রাইম পেজে সংবাদসহ বিভিন্ন পোস্ট দেয়া হয়। এসব প্রকাশনাকে কেন্দ্র করে গত 17 জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক সহ 6 জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। এদিকে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহ আলম দুঃখ প্রকাশ করে জানান, কেউ যেন তার নাম ব্যবহার করে বা তার পক্ষে কোনো মামলা না করেন। এসব কাজে তার কোনো অনুমোদন নেই বলে দাবি করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় খসড়া চার্জশিট নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সিআইডি নয় বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, কর্মকর্তাদের বরাতে প্রচারিত তথ্য তারা গণমাধ্যমকে দেয়নি। বহুল আলোচিত এই মামলাটি এখনও তদন্তাধীন থাকায় তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত শেষ হলে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার হালনাগাদ তথ্য জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পের মতো তিস্তা মহাপরিকল্পনাও শিগগিরই একনেকে পাশ হবে বলে আশা করছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী এনি। তিনি জানান, কারিগরি কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকল্পটি একনেকে উঠবে। শুক্রবার নীলফামারীতে তিস্তা ব্যারাজ ও তিস্তা নদীর ভাঙন দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ওই অঞ্চলের শিল্প ও বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ভাঙন রোধ ও পানির ন্যায্য হিস্সা আদায় ছিল উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। তবে আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। শুক্রবার তিস্তা ব্যারেজ এবং নদী তীরবর্তী ভাঙন পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী অ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ব্যারেজ পরিদর্শন শেষে আলোচনা সভায় পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও দৃশ্যমান করা বর্তমান সরকারের অঙ্গীকার, শুধু টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে, একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা দৃশ্যমান হলে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র। আমরা এমন একটা প্রকল্প বাস্তবায়ন করতে চাই যার মাধ্যমে তিস্তার ভাঙন রোধ হবে, তিস্তা খনন হবে, লাখ লাখ হেক্টর জমি উদ্ধার হবে,
কিভাবে এখানে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হবে, কিভাবে স্যাটেলাইট শহর হবে, টোটাল একটা প্যাকেজের মাধ্যমে এটাকে আমরা তুলে আনতে চাই। এর আগে তিস্তা ব্যারেজের পাশে গাছের চারা রোপণ করেন 3 মন্ত্রী। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সভায় তিনি বলেন, 24-এর অভ্যুত্থান হয়েছিল বলেই 26-এর নির্বাচন হয়েছে। অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে বিএনপি সরকারি দল এবং জামায়াতে বিরোধী দল হয়েছে, তাই শহীদদের কেউ যেন খাটো করে না দেখে। জামায়াত আমির অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিএনপিও ব্যাংকগুলোতে কালো হাতে থাবা বসিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে যোগ্য ভিসিদের সরিয়ে দলীয় নেতা ও ক্যাডারদের বসিয়েছে। কেউ একদলীয় শাসন কায়েম করে টিকে থাকতে পারবে না বলেও সতর্ক করেন জামায়াতের আমির। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। শহরের আধুনিকতা ও বাসযোগ্যতার অন্যতম সূচক ফুটপাত, কিন্তু রাজশাহীতে পথচারীদের চলাচলের এই পথটাই রীতিমতো অমানবিক। শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের বিষয়টি উপেক্ষিত নগরীতে, এমনকি দখলের কারণে সাধারণ মানুষের জন্য উপযোগী নয় রাজশাহীর ফুটপাত। এগুলো যে পথচারীদের জন্য নির্মিত তা বোঝারও উপায় নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান চলাফেরার জন্য নির্ভর করেন হুইল চেয়ারের উপর, কিন্তু শহরের অধিকাংশ ফুটপাত তার জন্য নয়। কোথাও এতটাই উঁচু যে হুইল চেয়ার নিয়ে ওঠা সম্ভব নয়, কোথাও নেই র্যাম্প। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ দখল। প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 আছে, এখানেও কিন্তু 34 নম্বর ধারায় বলা আছে যে প্রবেশ গম্যতা এবং চলাচলের স্বাধীনতার কথা। একটা সাধারণ মানুষ যেভাবে চলাচল করবে আমরা আমাদেরকে সেভাবে চলাচল করতে দিতে হবে, এটাই মূলত আমাদের রাইট। রাজশাহীতে ফুটপাত নির্মাণ করা হয়েছে রাস্তার পাশের ড্রেনের উপর। 2011 সাল থেকে শুরু হয় টাইলস যুক্ত ফুটপাত নির্মাণ। এখন নগরীতে এমন ফুটপাত প্রায় 25 কিলোমিটার। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 50 মিটারও চলাচলের উপযোগী ফুটপাত খুঁজে পাওয়া কঠিন। সাধারণ পথচারীদের চলাচলেরও উপযোগী নয় রাজশাহীর ফুটপাত। সেখানে বসেছে অসংখ্য দোকানপাট। শুধু ভাসমান ব্যবসায়ীরাই নন, অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও নিজেদের প্রয়োজনে ফুটপাত দখল করে রেখেছে। ফুটপাত দিয়ে যদি আমি চলতে পারতাম তাহলে আমার জন্য একটু ইজি হতো। দোকান পাশার ভাঙা চূড়া ফুটপাত তো ওরাই ঘিরে রাখে, আমরা চলবো কি করে? হকাররা বা ফুটপাতে যারা পারে তারা সরকারকে কোথায় ট্যাক্স দেয়, এটা আমার প্রশ্ন। প্রতিবন্ধীরা তো ফুটপাত দিয়ে হাঁটতে পারে না, ফলে তারা ওই লাঠি দিয়ে বা কারো হাত ধরে রাস্তা দিয়েই হাঁটে। ফুটপাত দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। এ নিয়ে সচেতন নাগরিকরা বারবার কথা বললেও কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশাসন মাঝে মাঝে উদ্যোগ নিলেও এটা আবার অদৃশ্য কোনো কারণবশত আবার সেটা পুনরায় বহাল হয়ে যায়। তো আসলে আমরা রাজশাহীবাসী এটা নিয়ে খুবই ভুক্তভোগী, এটা সমাধান খুবই জরুরি দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, একটি শহরের আধুনিকতা ও বাসযোগ্যতার অন্যতম সূচক ফুটপাত। আর সেই ফুটপাত যদি নিরাপদ, কার্যকর ও প্রতিবন্ধী বান্ধব না হয়, তাহলে নগর উন্নয়নের দাবিও প্রশ্নের মুখে পড়ে। পথচারী বান্ধব একটা ডিজাইন করা দরকার, অ্যাটলিস্ট ইন্টারসেকশন পয়েন্টগুলোতে এই জিনিসগুলো করতেই হবে। ফুটপাতে যেটা দেখা যায় যে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রেখে দিচ্ছি, তো এই জায়গাগুলোতে আমি বলবো যে সিটি কর্পোরেশন একটু রেগুলার ইন্টারভিউ একটা অডিট করা দরকার। নগর প্রশাসক বলছেন, রাজশাহীর ফুটপাতগুলোকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী বান্ধব করে গড়ে তোলা হবে, তবে তার আগে অবৈধ দখলমুক্ত করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনাদেরকে আমরা অনুরোধ করেছি, তিনারা যেন তিনাদের অবস্থান থেকে অন্য কোনো ব্যবস্থা করে, ওই এরিয়াতে অন্য কোথাও শিফট করার জায়গা আছে কিনা আমরা সেগুলো খেয়াল করছি। নগরবাসীর অভিযোগ, ভোটের রাজনীতি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার থমকে যায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটপাতও থেকে যায় দখলদারদের নিয়ন্ত্রণে। আর নিরাপদ চলাচলের অধিকার থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ, বিশেষ করে প্রতিবন্ধীরা। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী। রাজধানীর কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকায় স্থাপিত এআই ক্যামেরা অচল হয়ে গেছে, এমন খবর সঠিক নয় বলে দাবি করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
তারা জানায় 2 এলাকাতেই সব এআই ক্যামেরা সচল রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চলছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সড়ক থেকে এআই ক্যামেরা তুলে নেওয়ার প্রশ্নই ওঠে না, বরং ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে পুরো রাজধানীতেই এআই ক্যামেরা স্থাপন করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে বসানো হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা। প্রযুক্তির এই নজরদারিতে ধীরে ধীরে ফিরছে যানবাহনের শৃঙ্খলা। আইন মানতে বাধ্য হচ্ছেন চালকেরা। তবে রাজধানীর কাউরান বাজার ও বাংলা মোটর এলাকায় লাগানো এআই ক্যামেরা বন্ধ বা নষ্ট হয়ে গেছে এমন দাবি করা কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চালক ও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এটার একটা নিউজ দেখছিলাম, কোনো ভেরিফাই কোনো মনে হয় না, দেখছি যে মানে ওইটা বন্ধ, এখন ওই যে মানুষ যার মতো করে যে যাচ্ছে এবং পুলিশে হাত দিয়েই করতেছে, কেউ একজন পোস্ট করছে এরকম। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে বাংলা মোটর ও কাউরান বাজার গিয়ে দেখা যায় যথারীতি নিয়ম মেনে চালকদের নির্দেশনা দিচ্ছে সিগন্যাল বাতি। জানা গেছে গত বুধবার কাউরান বাজার মোড়ে উন্নয়ন কাজ চলার সময় সিগন্যালের তার কাটা পড়ে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয় কাউন্টডাউন। এটা আদৌ সঠিক না। আমাদের এখানে লাইট, সিগন্যাল লাইট কিংবা এআই সবকিছু সচল। ডিপিডিসি যে লাইনটা আর কি, ওরা রাস্তা তার করতে গিয়ে ওরা কেটে ফেলছিল, এই জন্য আমাদের একটা বেলা আর কি পুরো লাইটটা বন্ধ ছিল। এআই ক্যামেরা স্থগিত কিংবা অচলের খবরকে মিথ্যা ও গুজব বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার। বলেন, পর্যায়ক্রমে পুরো রাজধানীতেই বসানো হবে এআই ক্যামেরা। বৃষ্টি হলে পানি জমে, এটা তো অসত্য না। ইঁদুর কেবল কাটে, এটা তো অসত্য না। আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয়, সবসময়ের জন্য সিস্টেম চলে না, এটা তো অসত্য না। আমাদের সার্ভারের প্রবলেম আছে, আমাদের সার্ভারগুলো সমস্যা করে, এ সবই তো সত্য। একটা প্রযুক্তি আমরা চালু করেছি এবং সেটা সুফল নগরবাসী পেতে যাচ্ছে, এখানে তো সমস্যা থাকতেই পারে। ভুল তথ্যে নাগরিকদের বিভ্রান্ত না হতে এবং কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া প্রচার না করারও আহ্বান জানান তিনি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা। নাফি, ব্রাজিল সমর্থকদের মাঝে উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন? আর মরক্কোর বিরুদ্ধে ম্যাচের পর হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে কতটা আশাবাদী ব্রাজিলের সমর্থকেরা? আরেকটি গোল এবং দেখা যাচ্ছে সমর্থকদের উল্লাস। এই মুহূর্তে ব্রাজিল তৃতীয় গোল দিয়েছে আজকের ম্যাচে। ঠিক বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আরও একটি গোল দিল ব্রাজিল হাইতির বিপক্ষে। দেখা যাচ্ছে 3-0 গোলে এগিয়ে গেল ইশতিয়াক। এই মুহূর্তে ব্রাজিল এগিয়ে গেছে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে জয়ের পর বেশ সমালোচনা হচ্ছিল এই দলটাকে নিয়ে, তবে আজকে অনেক সমর্থকই প্রেডিকশন করছিল ব্রাজিল বড় ব্যবধানে জিতবে এবং সেই বড় ব্যবধানে জয়ের মাধ্যম। এবং দেখা যাচ্ছে এরই মধ্যে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই 3-0 গোলে এগিয়ে গেছে ভিনিসিয়াস জুনিয়রের গোলে। ঠিক লাইভে যুক্ত হওয়ার আগ মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল আরও একটি গোল দিয়েছে এবং সেই গোলে উন্মাদনা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চ্যানেল 1-এর পর্দায়। এবং হাইতির বিপক্ষে ব্রাজিল ফেভারিট হয়েই মাঠে নেমেছে এবং সেই ফেভারিটের মতোই তারা ম্যাচটি খেলছে। র্যাঙ্কিংয়ে 83 নম্বর দলের বিপক্ষে যেভাবে খেলতে হয় ব্রাজিলের ফুটবলাররা ঠিক সেভাবেই খেলছে এবং এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্রাজিল একটি বড় জয়ের অপেক্ষায়। সমর্থকরা অপেক্ষা করছে ব্রাজিলকে বড় জয় দেখার অপেক্ষায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি প্রাঙ্গণ, এখন আমরা আছি মহসিন হক মাঠে, সেখানেও উপচে পড়া দর্শকদের ভিড় এবং দর্শকরা ম্যাচ দেখার অপেক্ষা এবং ঢেপু বাজিয়ে বাঁশি বাজিয়ে ম্যাচ দেখছে এবং সকাল 6টা থেকেই ব্রাজিলের জয় দেখার অপেক্ষায়। আর কিছুক্ষণ পরই প্রথমার্ধের খেলা শেষ হবে এবং প্রথমার্ধে ব্রাজিল এরই মধ্যেই 3-0 গোলে এগিয়ে গেছে এবং আরও 45 মিনিট খেলা বাকি রয়েছে। সেখানে ব্রাজিল আরও গোল করে ব্যবধান আরও কয়েক গুণ ব্যবধান বাড়িয়ে দেবে, সেটাই প্রত্যাশা করছে। আমরা দেখতে পাচ্ছি 23 মিনিটে প্রথমে রাফিনিয়ার একটি গোল ছিল 11 মিনিটে, সেই
গোল যদি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, না হলে ব্রাজিল 4-0 গোলে এগিয়ে যেত লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্রাজিল এবং হাইতির ম্যাচের সবশেষ। ধন্যবাদ নাফি। অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আমেরিকা। ম্যাচের 11 মিনিটে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধের শেষ দিকে হেড থেকে দ্বিতীয় গোল করেন অ্যালেক্স ফ্রিম্যান। অস্ট্রেলিয়া কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ইনজুরির কারণে ক্রিশ্চিয়ান পুলিসিচ না খেললেও স্বাগতিকদের দলগত পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে উঠে গেল আমেরিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ তুরস্ক। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশ জুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা পরিবর্তনের শতভাগ সফলতা অর্জন না হলেও ধীরে ধীরে মনোবল ফেরাতে কাজ করছে পুলিশ। নিয়মিত অভিযানে পুলিশের লুট হওয়া 2টি অস্ত্র, 77 রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় সন্ত্রাসী সজলকে। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরেই দেখবেন ওয়ান বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।